রংপুর স্কুলের সাবেক শিক্ষক, জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রীর নাম প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, স্যারের মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং 12 বছর বয়সী নিষ্পাপ শিশু প্রিয়ম, এ 4 জনের একটা নির্মম হত্যাকাণ্ড। আজকে আপনাকে আমি বলতে পারি, আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। এই হত্যাকাণ্ডের পরে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশ, আমাদের সিআইডি টিম, এখানে সুমিত আছেন, আমাদের ডিবির নরেশ, আমাদের এডিশনাল কমিশনার নরেশ আছেন, আমাদের সনাতন ডিবির টিম সহ আমাদের পুলিশের সকল সংস্থা, গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, সমাজকর্মী সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই তথ্যটা উদ্ঘাটিত করতে সক্ষম হয়েছি। এখানে গণপতি চক্রবর্তী স্যার ছিলেন একটা সম্মানিত লোক। উনার ফ্যামিলি ছিল, কারোর সাথে কোনো কলহ বিবাদ কিছু ছিল না। তো পার্শ্ববর্তী যে বাসাটা উনি এখানে বাড়ি করেছেন, পার্শ্ববর্তী বাসার উপর দিয়ে 2 জন খুনি, তাদের নাম মুগ্ধ দাস, আরেকজনের নাম সিদ্ধার্থ। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে, এটা বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে, তারা 2 জন সম্পর্কে মামাতো ভাই। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার, আমাদের ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে উনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে, ওই 2 জন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। গণপতি চক্রবর্তী স্যার যখন স্যারকে খুন করা হচ্ছে তখন উনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কিছু শব্দ হয়। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উপরে আসার সময় ওই 2 জন খুনি উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো একটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। উনার চিৎকার চেঁচামেচিতে উনার মেয়ে প্রার্থী চক্রবর্তী, বয়স 25, সে যখন এগিয়ে আসে, প্রার্থী চক্রবর্তীকে তারা খুন করে গামছা পেঁচিয়ে। খুনিদের বক্তব্যে আমি যেটা শুনলাম, প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় 4-5 মিনিট লাগে তার প্রাণ যাওয়ার ক্ষেত্রে। সেই সময় তারা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে। একটা প্যাচ গলার উপর দিয়ে যায়, একটা প্যাচ মুখের উপর দিয়ে যায়। তারা এত জোরে এই রশিটা টান দেয়, তার মুখের চোয়াল ভেঙে যায় এবং চোখটা ঠিকরে বের হয়ে যায়। উনাকে মারার পরে খুনিদ্বয় চিন্তা করলো এই নিচে যায়। নিচে যাওয়ার পরে ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যা করার পরে সকাল হয়ে যায়।
এরপরে তারা ওই বাসায় ছোট ছেলেটা যে রুমে ছিল সেই রুমের বাথরুমে গোসল করে। প্রথমে সিদ্ধার্থ গোসল করে, সিদ্ধার্থ বের হওয়ার পরে মুগ্ধ গোসল করে। গোসল করার পরে তাদের ডাইনিং টেবিলে বসে তারা খেজুর খায়। সেখানে একটা বইমে খেজুর ছিল। খেজুর খাওয়ার পরে তাদের কাছে একটা পিস ইয়াবা ছিল। সেই ইয়াবা তাদের ডাইনিং টেবিলে বসে সেবন করে এবং ইয়াবার আলামত আমরা পেয়েছি। ইয়াবা সেবনের পরে সকাল হয়ে যায়, জুমার দিন ছিল। তারা অপেক্ষা করতে থাকে বাইরে লোকজন যেন কমে যায়। যখন জুমার নামাজের সময় হয় তখন তারা মুসল্লিরা নামাজে ব্যস্ত ছিল, রাস্তাঘাট ফাঁকা ছিল। দুইজন বাসার থেকে বের হয়ে সাথে লুট করে নিয়ে যায়। এর মধ্যে সিদ্ধার্থ, সে একটা স্বর্ণের দোকানের কারিগর, পিকে পাল জুয়েলার্সে 8 বছর যাবৎ স্বর্ণের কাজ করে। কাজে সে কোনটা স্বর্ণ কোনটা ইমিটেশন সে চিনে এবং একটা চুড়ি সে আগুন দিয়ে পরীক্ষা করে। আমরা যখন কালকে আলামতটা পেলাম যে একটা চুড়িকে স্বর্ণের চুড়ি কিনা পরীক্ষা করার জন্য আগুন দিয়ে টেস্ট করা হয়েছিল, তখন আমরা অনুমান করেছিলাম স্বর্ণের কাজে অভিজ্ঞ হয়তো কেউ থাকতে পারে। আমাদের সেই অনুমানটা সঠিক হয়, সিদ্ধার্থ স্বর্ণের কাজে অভিজ্ঞ। তারপরে তারা এই ঘটনাকে ডাকাতি বলে যেন পুলিশ মনে করে, সেজন্য তারা ইচ্ছাকৃতভাবে জিনিসপত্র এলোমেলো করে, অর্থাৎ তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করে। দুপুরের দিকে তারা এখান থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার আগে সেই বাসায় 2টা ফোন ছিল। ফোনগুলো তারা ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে, ফোনে যেন কোনো ফিঙ্গারপ্রিন্ট না থাকে। তারা বলেছে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট যেন না থাকে, সেই উদ্দেশ্যে তারা এটা পানিতে ভিজিয়ে রাখে। বৃহস্পতিবার দিবাগত রাত্রে, অর্থাৎ শুক্রবার ভোর রাত থেকে শুরু হয়ে এই ঘটনাটা তারা সারাদিন ঘটায়। তারপরে তারা যাওয়ার সময় এই যে আমরা কিছু স্বর্ণ অলংকার ওদের দেখানো মতো উদ্ধার করেছি, এগুলো তারা নিয়ে যায়। নিয়ে ওরা মন্দিরের পিছনে একটা পরিত্যক্ত বাড়ির পরিত্যক্ত জায়গায় সেখানে রেখে দেয়। তাদের দেখানো মতে আজকে এই আলামতগুলা জব্দ করা হয়।